হাই, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আজকের দিনে। আমাদের পশ্চিমবঙ্গে এখন নতুন গভর্নমেন্ট এসেছে, বিজেপি গভর্নমেন্ট। তো যেটা বলার সেটা নতুন সরকার এসছে যেহেতু, তো অনেক কিছুই আমরা নতুন আশা করব, নতুন কিছু পলিসি মেকিং হবে নিশ্চয়ই আশা করছি। তো যেটা বলার আমার একটা জিনিস খুব মনে হয়েছে, অনেক দিন ধরেই ভাবি বলবো বলবো কিন্তু সময় হয় না। ব্যাপারটা হচ্ছে বর্গা জমি সম্পর্কে আপনারা কজন জানেন? জানেন? বর্গা জমি হচ্ছে সেই জমিগুলো যেগুলো ধরুন আপনি জমির মালিক, ঠিক আছে? আপনার জমিতে অন্য কেউ চাষ করবে এবং সেই চাষের লভ্যাংশের একটা অংশ আপনি পাবেন। এটা হচ্ছে ইন জেনারেলি হয়। কিন্তু এই নিয়মটা তো আছে, কিন্তু এই নিয়মটা পালন হয় না। কীরকম আমি বলছি, দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই যে ওই যে যেটা লভ্যাংশ পাওয়ার কথা ছিল, মানে যেটা যে টাকাটা বা যে ফসলের যে অংশটার প্রাপ্য অংশ জমির মালিকের পাওয়ার কথা ছিল সেটা সে পায় না। তার প্রধান কারণ আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এটার কোনো অনলাইন অফিসিয়াল মানে কি বলবো, কোনো এমন কোনো নিয়ম নেই যে টাকাটা অনলাইনে পেমেন্ট হবে, যার ফলে একটা মানে যে সে যে সত্যিই পেমেন্টটা করছে এই ডিটেলসটা পাওয়া যাবে। ফলে তারা দেয় না, এমনকি যারা জমির মালিক তারা বারবার যায় বিএলআরওর কাছে, গিয়ে বলে আর কি যে টাকা পয়সা দিচ্ছে না, এই সমস্ত সমস্যা। বা অনেক কম, হয়তো 2000 টাকা দেওয়ার কথা সেখানে 1000 টাকা দিল, এই সমস্যাটা। বা হয়তো ফসলের যা উৎপাদন হয়েছে সেটা সঠিকভাবে দেখালো না, হয়তো 100 বস্তা আলু হয়েছে বলে দিল যে 50 বস্তা আলু হয়েছে, অলরেডি 50% ওখান থেকে কেটে গেল। প্লাস আবার দেখা গেল যে টাকাটা পাওয়ার কথা সেই টাকাটাও পেলো না, বা লভ্যাংশের যেটুকু হয়তো 10টা আলুর বস্তা ওনার প্রাপ্য ছিল যে ওটা উনি পাবে লভ্যাংশ হিসাবে, সেটাও উনি পেল না। বোঝা গেল? বা হয়তো সে টাকাটা পেলো না, হয়তো 5000 টাকা হওয়ার কথা 2000 টাকা হলো। বোঝা গেল? এইভাবে জিনিসটা চলে। বা বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় টাকাটা পাওয়াই যায় না। কারণ কি বলুন তো, ওই চাষি যে তাকে ওই মালিককে টাকাটা দিয়েছে এর কোনো অনলাইনে সুব্যবস্থা নেই। এমন যদি কোনো নিয়ম থাকতো যে ওকে টাকাটা অনলাইনেই পেমেন্ট করতে হবে, অফলাইনে পেমেন্ট হবে না, কেন বলুন তো? কারণ নাহলে ও দেখিয়ে বলবে আমি অফলাইনে দিয়েছি, আমি টাকাটা এমনি দিয়েছি, উনি টাকাটা পেয়েছে, এখন মিথ্যে কথা বলছে। আমার মনে হয় এটা নতুন পলিসি মেকিং অনেক হবে। আমার এটা অনুরোধ গভর্নমেন্টের কাছে যে এটার ব্যাপারে আপনারা একটা সঠিক সিদ্ধান্ত নিন, যাতে পেমেন্টটা তাকে অনলাইনেই করতে হয়, ঠিক আছে? এবং আমার মনে হয় যে এটা এতটাই রিয়েল হওয়া উচিত যাতে যখন দেখা যাচ্ছে কোনো কারণে যদি বন্যা হয় তখন কম্পেনসেট যখন করা হয় চাষিদেরকে, বা কোনো আর্থিক সাহায্য যখন দেওয়া হয় বন্যা হলে বা দুর্ভিক্ষ হলে বা খরা হলে, যাই হোক, তো সেক্ষেত্রে যেরকমভাবে পায় সেইভাবেই যেন হিসাবটা করা হয়। কারণ যখন ফসল উৎপাদন হবে তখন দেখানো হবে 100 বস্তা উৎপন্ন হয়েছে, এদিকে যখন কম্পেনসেশনের ব্যাপারে আসবে তখন হয়ে যাবে যে আমার 500 বস্তা আলু হতো যেখানে আমি 100 বস্তা উৎপাদন করতে পেরেছি। মানে এই যে ডিফারেন্সটা, এটা যেন না থাকে। আপনি যে 500 বস্তা দেখিয়ে যদি কম্পেনসেট নেন, তাহলে আপনাকে এখানেও 500 বস্তারই হিসেব দেখাতে হবে। হ্যাঁ, কম বেশি হতেই পারে, একটু একটু কি হয় না, কিন্তু বিরাট যে ডিফারেন্স সেটা যেন না থাকে। এটা একটা ভীষণ, আমার মনে হয় যে এটা একটা ভীষণ দেখার বিষয়। আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিচ্ছি, যে বাস্তবে আর কি আমার দেখা একটা সমস্যা আমি উদাহরণ দিচ্ছি। প্রথমে তো এই একটা বললাম যে টাকা পায় না, যে মালিক তাকে টাকা দেয়াই হয় না। এবার বর্গা জমির চাষিদেরকে তোলার কোনো নিয়ম সেরকমভাবে আমাদের নেই। যদি বর্গাদার নিজে জমিটা যদি ছেড়ে দেয় তাহলেই একমাত্র সেই জমিটা আর কি বিক্রি হয়, বা অন্য কোনো ব্যবস্থা আছে, বা এমন নিয়ম আছে এমনকি যে ওই যে চাষে যে জমি তার কাছেই বিক্রি করতে হবে। এবার দেখা যাচ্ছে আমার জমিটা 5 লাখ টাকা করে বিঘা প্রতি, হ্যাঁ, সেই বিঘা ও দেবে 1 লাখ টাকা, 1 লাখ টাকা বিঘা দেবে সেই চাষি, আমাকে তার কাছেই বিক্রি করতে হবে। বোঝা গেল? তো আমার এটা মনে হয় যে মালিকের থেকে মালিকের ট্রান্সফারের ব্যাপারটাও আরও বেশি ক্লিয়ার হওয়া উচিত, যে বর্গাদারের পারমিশন নেওয়ার প্রয়োজন নেই, মানে যে বর্গা নিয়ে আছে জমিতে তার পারমিশন নেওয়ার প্রয়োজন থাকার কথা নয়, বা তার কাছেই বিক্রি করতে হবে। কারণ এটা পুরো যদি অনলাইন ব্যবস্থা, কেন লোকে বর্গা জমি কিনতে চায় না,
এটাও আমি এখানে বলি ক্লিয়ার করে। আপনারা যারা এগুলো নিয়ে করেন তারা খুব ভালো বুঝতে পারবেন আমি কি বলছি। কেন কেউ বর্গা জমি কিনতে চায় না? কারণ চাষি তাকে টাকা দেয় না। বোঝা গেল? আপনি যদি বিক্রি করতে যান বা আপনি যদি কারোর থেকে বর্গা জমি কিনতে যান, দেখবেন যে বর্গা জমি কেউ নিতে চায় না, বা মানে বিক্রি করা মানে খুবই মুশকিল। ওই একমাত্র চাষির কাছেই বিক্রি করতে হবে, সে 5 লাখ টাকারটা 50,000 দিলে তাকেই মেনে নিতে হবে, মেনে নিয়ে দিতে হবে। বোঝা গেল? ব্যাপারটা এরকম। সুতরাং এই ব্যাপারটা আমি মনে করি খুবই প্রয়োজন আছে অনলাইন করার। যে চাষি যে পেমেন্টটা করছে সেটা পুরোপুরি অনলাইনেই করতে হবে, অফলাইনে কোনো পেমেন্ট হবে না। এমনকি অনলাইনে ওরকম না যে তাকে ফোনে পাঠিয়ে দিলাম, এটা কোনো অফিসিয়াল কোনো ওয়েবসাইট দরকার, যেটা বিএলআরওর আন্ডারে গিয়ে ওকে টাকা দিতে হবে, যাতে টাকাটা মালিকের কাছেই পৌঁছায়। বোঝা গেল কিভাবে বলছি? আমি লুকিয়ে লুকিয়ে ফোনপেতে পেমেন্ট করে দিলাম, এটা কিন্তু নয় ব্যাপারটা। একদম বিএলআরওর মানে মাঝখানে বিএলআরও থাকবে যে আমি এই চাষি, আমি এত টাকা আমার মালিকের জন্য এই খাতায় জমা দিলাম। সেই বিএলআরওর মারফত সেই টাকাটা যাবে মালিকের কাছে। এক্ষেত্রে যদি সরকার মনে করে যে হ্যাঁ 10% টাকা সরকার কেটে নেবে বিএলআরওর জন্য, যে আর কি বিএলআরও আর কি যেহেতু আলাদা করে ওটাকে কাজ করতে হবে ওটার জন্য, সেখানে বাবা নিক, আপনারা নেন, তবু আচ্ছা এই প্রসেস ঠিক করুন। এই প্রসেস ঠিক করা ভীষণ জরুরি। কারণ আমাদের দেশে দেখবেন যে কমার্শিয়াল ফার্মিং যে ব্যাপারটা, মানে ব্যবসা হিসাবে চাষ করার যে প্রবণতা, সেটা আলটিমেটলি কমে যাচ্ছে। আপনি নিজে চিন্তা করে দেখুন, আজকে দেখা গেল আপনার 10 বিঘা জমি আছে, ঠিক আছে? এই জমিটা আপনি চাইছেন যে আমি এটাকে কমার্শিয়াল ফার্মিং করব। প্রথম কথা, আপনার যে বর্গাদার, তাকে আপনাকে সব বীজ টিজ দেখা গেল আপনি সব কিনে দিলেন, কিন্তু যখন লাভ হবে সে কিন্তু আপনাকে দেবে না। সে দেখিয়ে দেবে আমার এত টাকা লাভ হয়নি, সে পয়সাও দেবে না। আপনি গিয়ে বিএলআরওর কাছে আপনি কত দৌড়াদৌড়ি করবেন? ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যারা জমির মালিক তারা হয়তো অন্য কিছুও সাথে করে, যেহেতু যারা চাষ করবে না তারা অন্য কিছুও সাথে করছে। সে যদি কোনো মানে দেখুন কমার্শিয়াল ফার্মিং দেখা যাচ্ছে, ধরুন আপনি জমির মালিক, ঠিক আছে, বা আমি জমির মালিক, তাহলে আমি কি করব? আমি হয়তো আমি বীজ টিজ সব কিনে নিলাম কোনো কোম্পানির সঙ্গে, সেরকম রুল করে দেখা যাচ্ছে আমি আলুর লেসের কোম্পানির সাথে আমি টাই আপ করে নিলাম একটা, ঠিক আছে, কিন্তু আমি তো ডাইরেক্ট করতে পারবো না। আমার দেখা গেল আমার যে চাষি সে রাজি হচ্ছে না। কেন বেঙ্গলে কোনো এই যে নিয়ম, যে বেঙ্গলে যে কেন কোনো মানে চাষের জমি থেকে তৈরি ফসলের প্রতি তেমন কোনো মানে আর কি ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে না? কারণ এই যে জটিলতাগুলো, এগুলো থেকে তো বেরোতে হবে। এইগুলো তো কোনো দেখুন একটা কোম্পানি, ধরুন খুব বড় কোনো কোম্পানি আমি ধরলাম যে সে একটা ইন্ডাস্ট্রি খুলবে, সে একটা কারখানা খুলবে, সে এই ঝামেলাগুলো পোয়াবে? কখনো এটা হয়? সে কি চাইবে? যেখানে আমার সুবিধা আমি সেখানে করবো, আমি কেন আপনার এখানটা পড়ে থাকবো? সে তার রাজ্যে পাঞ্জাবে গিয়ে সুবিধা পাচ্ছে, সে পাঞ্জাবে করবে। সে আপনার জন্য কেন বসে থাকবে আপনার এই জমির ঝামেলার জন্য? বুঝতে পারছেন কি বলছি? এগুলো কিন্তু মানে ব্যাপারটা এতটা সহজ নয় যতটা সহজভাবে আমি বলছি। এর মধ্যে আরও তো অনেক জটিলতা থাকেই, মানে সেগুলো তো কোনো হিসাব নেই। মানে আপনারা যাদের আর কি এই ধরনের সমস্যায় যারা ভুগছে, আমি তাদের সঙ্গে কথা বলেছি, কথা বলে আমি এই সমস্যাটা দেখেছি যে এই সমস্যাটা তাদের মধ্যে প্রচুর। মানে না বর্গাদার জমি ছাড়ে, না ওকে ওর খুশি মতো চাষ করতে দেয়, না ওর যে প্রাপ্য টাকা যেটা জমির পর থেকে পাওয়া উচিত সেটা মালিক পায়, যে কারণে মানুষ বিরক্ত হয়ে যায়। বিরক্ত হয়ে গিয়ে এই একটা সমস্যার সৃষ্টি হয়। আপনি ধরুন আপনি ব্যবসা করেন, ঠিক আছে, আপনি আরেকটা উদাহরণ দিই, একটা রিসেন্ট খবর, আমি হাওড়ার খবর বলছি, হাওড়ার মানে কলকাতার আশপাশের অঞ্চলের কথাই বলছি, হ্যাঁ, রানীঘাট সম্ভবত জায়গাটা, যতদূর মনে পড়ছে, ঠিক মনে নেই, যাই হোক বলছি। ব্যাপারটা হচ্ছে একজন ডাক্তার, ঠিক আছে, সে একটা জমি কিনেছে। কি তার টার্গেট? না সে একটা নার্সিং হোম বানাবে, ঠিক আছে। এবার সমস্যাটা কি সে ফেস করলো, যে জমিটা তার কাছে বিক্রি হয়েছে, সে বর্গা জমির ব্যাপারটা কিন্তু অনেকেই জানে না, ঠিক আছে। আমি আজকে এখানে খোলামেলা বলার এটাও একটা কারণ যে বর্গা জমি যারা কিনবেন তারাও একটু ভেবে চিন্তে কিনবেন। বর্গা জমি কিনে ফেলেছে, ও জানেনি, ও দেখে কেনেনি, অতটা বুঝতেও পারেনি যে বর্গা জমির এসব ঝামেলা থাকে।
ও কিনে ফেলেছে জমিটা, ঠিক আছে। জমিটা কেনার পর ওর মালিক ওকে বলেনি আর কি, যে জমির মালিক ছিল সে তো বলবে না, স্বাভাবিক, সে পয়সা পেয়ে গেছে, সে তো ভাবছে যে আমি বর্গা জমি থেকে বেঁচে গেছি, ব্যাপারটা বুঝুন। সে তো ভাবছে এটাই না, যে আমার বর্গা জমিটা ছিল, আমি ওটা বিক্রিও করতে পারছিলাম না, কিছুই করতে পারছিলাম না, যাকে যা পেয়েছি অনেক। বুঝতে পারছেন কি বলছি? এবার যে জমিটা কিনে ফেললো সে একদম ডাক্তার, সে ব্যাপারটা জানতো না, ঠিক আছে। ও কিনেছিল কি করার জন্য? নার্সিং হোম করার জন্য। এবার ওই জমির যে চাষি, ঠিক আছে, মানে বর্গাদারে যে, সে ওই জমিটা এবার ছাড়বে না, কিছুতেই ছাড়বে না, তাকে নার্সিং হোম করতে দিল না। তাকে ওই জমিটা এখন মানে পুরো তার নষ্ট, সে টাকাটা ইনভেস্ট যা করে ফেলেছে 50-60 লাখ টাকা দিয়ে জমিটা যে কিনেছে, সেই টাকাটা তার নষ্ট। কেমন? সেই জমিতে যে চাষি, সে তাকে টাকা পয়সা কিছু বোঝাচ্ছে না। তার বক্তব্য, মালিক আমার কাছেই বিক্রি করতো, সে তোমার কাছে কেন বিক্রি করেছে? মালিক তোমার কাছে বিক্রি করেনি, কারণ তুমি তাকে যোগ্য পয়সা দাওনি। সে 50 লাখ টাকা যে কিনেছে, সেটা কি তুমি দিতে পারবে তাকে? কোনোদিনও দিতে না। তাই দিতে না বলেই সে এই সিদ্ধান্ত নিয়েছে। এখন সে অন্য মালিকের কাছে দিয়েছে, তুমি তাকে জমির টাকাটা দাও, তুমি তাও দিচ্ছ না, ঠিক আছে। তাহলে তুমি ব্যাপারটাকে পুরো জটিল করে রাখলে। এই যে চাষিগুলো, লোকে বলে যে কৃষকের প্রতি সিম্প্যাথি দেখানো উচিত, অবশ্যই সিম্প্যাথি দেখানো উচিত, কিন্তু তোমাদেরও তো একটা নিয়মের মধ্যে থাকতে হবে। তুমি জোর জার করে তো জমি দখল করে নিতে পারো না, তাই না? এগুলোর কিন্তু একটা সুষ্ঠু নিয়মের খুব প্রয়োজন। তাহলে বাংলা কি হারালো? ওখান থেকে সে যে ডাক্তারটা, সেখানে একটা নার্সিংহোম করতে চাইছিল, ওই এরিয়ার লোকরা একটা সুবিধা পেত, সেটা সে হারালো, ঠিক আছে। ওই জমিটার থেকে যে ডাক্তারটা যে বেনিফিটটা করবে ভেবেছিল হসপিটাল করে, সেও হারালো। প্লাস যে ধরুন যে চাষিটা এই জমিটা বদমাইশি করলো, সে তো মানে পুরো জিনিসটাকে আটকে রেখে দিল তার কাছে, ঠিক আছে। এবার ধরুন যদি ও মনে করে যে আমি চাষির দিকটাই আমি ভাববো, আমি তাকে দিয়ে কমার্শিয়াল ফার্মিং করাবো, ঠিক আছে। সে দেখা যাচ্ছে যেটা তার ইচ্ছা, সে বিজনেস করবে, দেখা যাচ্ছে সে সেই জমিতে একটা আইসক্রিম ফ্যাক্টরি করবে, ঠিক আছে। তার জন্য তো যেগুলো দরকার আর কি, গরু টরু পুষতে হবে, তার যে ব্যবস্থা, সেটাতেও তারা রাজি হবে না। কারণ ব্যাপারটা বুঝুন, ব্যাপারটা মানে কি বলবো, এই যে বর্গা জমি যে কত বড় একটা সমস্যা, এটা যারা লাইফে ফেস করেছে, আমি যাদেরকে ফেস করতে দেখেছি, মানে তাদের রাতের পর রাত ঘুম নেই। না চাষি কৃষক ওই জমি ছাড়ে, ভাই তুমি ছাড়তে হবে না, তুমি অ্যাটলিস্ট তার প্রাপ্য টাকা যেটা তোমার মালিককে দেওয়ার, তুমি সেটুকু তো দাও, সেটাও দেবে না। তারা বিএলআরওর কাছে গিয়ে বলবে আমি ওনাকে দিয়েছি, সে দেখাবে যে আমি কিছু অনলাইনে পারি না, তো তাই আমি এরকমভাবে করেছি। ভাই এটা চলবে না, তোমাকে এই সিস্টেমটা আনা খুব জরুরি, যে তোমাকে পেমেন্টটা বিএলআরওর হাতে দিয়েই করতে হবে, তাতে মালিক পায়। এই পলিসি মেকিং খুব জরুরি। আমাদের বাংলা আমি মনে করি ইন্ডাস্ট্রি হারাচ্ছে, তার এটাও একটা প্রধান কারণ। কারণ ধরুন আজকে আপনার জমি বা আমার জমি, আমি জমিটাকে ভাবলাম যে আমি জমিতে আর তেমন ফসল উৎপাদন হয় না, ঠিক আছে। সব জমিতে সারা জীবন খুব ভালো ফসল দিতে পারে তা তো না, কারণ আমাদের এখানে মনোক্রপিং সিস্টেম আছে। মনোক্রপিং সিস্টেম মানে হচ্ছে আমার জমিতে শুধু চাল হচ্ছে, মানে বছরের পর বছর ধরে আমি শুধু চাল চাষ করে যাবো, যার ফলে কি হয়, জমির যে চাল উৎপাদন করার যে ক্ষমতা, সেটা তো তার নষ্ট হয়ে যায়। অ্যাকচুয়ালি তো রোটেশন ক্রপিং করতে হবে, মানে ঘুরিয়ে ফিরিয়ে আর কি চাষ করার ব্যাপারটা, সেটা তো করবে না। যাই হোক, তারা তো কোনো কথাই শুনবে না, আলটিমেটলি যেটা তাদের ঠিক লাগে ওরা সেটাই করবে, ঠিক আছে। আচ্ছা, তারপরেও যেটা ব্যাপার সেটা হচ্ছে এই একটা সমস্যা। এবার ধরুন কমার্শিয়াল ফার্মিং যে ধরুন করতে চাইছে, যেটা উন্নতি হওয়ার জন্য যেটা দরকার, একটা মালিক সে তো ইনভেস্ট করবে তার জমির উপর। আপনি ভেবে দেখুন, এটা আমার জমিতে আমি ফ্যাক্টরি লাগাবো, ঠিক করলাম, আমি ধরুন আমি সসের ফ্যাক্টরি করব, আমি টমেটো চাষ করব, আমি বললে তো হবে না, সেটা তো তাদের মতামত থাকা দরকার। আচ্ছা, তাদের মতামত অনুযায়ী আমার জমিতে আমি কি চাষ করবো সেটাও তাদের সিদ্ধান্ত। আমার জমিতে আমি ফ্যাক্টরি লাগাবো, কোথায় লাগাবো, কীভাবে সুবিধা করবো, সেটা আমি যদি চাইও যে আমি ডেভেলপমেন্ট করব, আমার চাষও থাকবে, আমার ফ্যাক্টরিতে কটা লোকও কাজ করবে, হয়তো তাদেরই ওই কৃষকদেরই ওয়াইফরা করলো বা কেউ করলো, সেটা তো তারাও তো তাতেও রাজি না, বুঝেছেন। আমার মনে হয় এটার জন্য একটা সুষ্ঠু নিয়ম আনা খুব জরুরি। এবার আমি বলছি না সবাই খারাপ, কারণ কেউ কেউ ভালোও আছে অবশ্যই। তার সাথে মেয়েটাও আমি মনে করি যে ধরুন যদি কেউ বর্গাদার থাকলো সেই জমিতে যে চাষ করে, তাকে এভাবেও ভাবা যায় যে তাকে হয়তো জমি থেকে বলা হলো যে এবার আপনাকে জমি 50 বছর হয়ে গেছে এই নিয়মটা, বাই দ্য ওয়ে, হ্যাঁ,
50 বছরের, তাই এই নিয়মটা অনুযায়ী তাকে বলা হলো যে ঠিক আছে, আপনাকে এবার 50 বছর হয়ে গেছে, এখনও এবার আপনাকে জমিটা ছাড়তে হবে, যে মালিক তাকে দিয়ে দিতে হবে, সে তার খুশি মতো সিদ্ধান্ত নিতে পারবে, এবার তাকে ছাড়তে হবে। এটা একটা নিয়মের খুব প্রয়োজন, না হলে সেই জমি সেই মালিক চাইলেও অন্যজনের কাছে দিতে পারে না। বুঝতে পারছেন আমি কি বলছি? এটা দেখা যাচ্ছে সেই মালিক কিছু করবে না ওই জমিটাতে, সে জমিটা বিক্রি করে দেবে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্টের কাছে, যে ওখানে কারখানা করবে, সে গাড়ির কারখানা করুক কি কোনো অন্য কিছুর কারখানা করুক, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে, কিন্তু সেটা তো হতে দিতে হবে, সেটা হতেই দিচ্ছি না আমি, এটা কি করে সম্ভব? তো আমার মনে হয় যে এরকমও কোনো সিদ্ধান্ত আনা যেতে পারে যে ওখানে কোনো ফ্যাক্টরি হলো, এবার যে ফ্যাক্টরি হলো যারা চাষি ছিল তাদের ফ্যামিলি থেকে, যেহেতু এটা তাদের মেন আর্নিং, তো আমি ধরে নিলাম যারা এখানে কাজ করে তাদের এটাই মেন আর্নিং, ঠিক আছে, ওদের যেহেতু এটা আর্নিংয়ের জায়গা, তাই ওদের ফ্যামিলি থেকে হয়তো 2টো মেম্বারকে ওই ফ্যাক্টরিতে কাজের কথা দেওয়া হলো, যে ওই ফ্যাক্টরিতে তারা কাজ করবে, হয়তো তাদের এনশিওর করা হলো যে প্রত্যেকে 10,000 টাকা যাতে মাসিক পায়, যাতে তাদের সংসারটা ভালোভাবে চলে, বা বেশিও নেওয়া যেতে পারে, বা গভর্নমেন্ট কোনো এনশিওর করলো কোনোভাবে যে যারা হচ্ছে তাদেরকে হয়তো কোনো একটা কাজের ব্যবস্থা, কিছু কোনো অনেক ধরনের পলিসি, যারা পলিসি মেকিং করে তারা জানবে। তো এটাই যে এই প্রবলেমগুলো কিন্তু রিজলভের দরকার, না হলে কিন্তু আমার মনে হয় যে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আসবে না। কেন আসবে আপনারাই ভেবে দেখুন, ও এসে ঝামেলা পোয়াবে এসব, একজন সে কোটি কোটি টাকা ইনভেস্ট করছে একটা জায়গায়, সে কি এসে ওই ঝামেলা পোয়াতে যাবে যে আপনার এইখানে এই জমি আটকানো, ওখানে ওর নাম দেয়া আছে, এমনকি আমি তো মনে করি যে সে ওই কর্মচারী দুটোকেও নিতে চাইবে না। কেন বলুন তো? দেখা যাচ্ছে সেই কর্মচারী দুটো কোনো কাজই করবে না, সে দেখাবে যে আমার এখানে জমি ছিল, আমার জমি অনুসারে আমাকে কাজ দিতেই হবে, আমাকে টাকা দিতেই হবে, আমি কাজ করি কি না করি। এরকমও কিন্তু হয় অনেক অনেক, মানে কি বলবো, ভালো যেমন আছে খারাপেরও কিন্তু শেষ নেই। আমরা এরকম অনেক পাবলিক তো দেখেছি রাস্তাঘাটে, আপনারা সবাই দেখেছেন, কিছুই করবে না, শুধু বসে থাকবে, বলবে যে আমার এখানে জমি আছে তাই আমাকে একটা কাজ দিতেই হবে। বুঝেছেন তো? মানে খুব মুশকিল এগুলো ডিল করা। কিন্তু আমি মনে করি যে 50 বছর যখন তোমরা সেই জমিতে থেকে, সেই জমির থেকে ফসল উৎপাদন করে নিজেরা ভালো থেকেছো, এবার তাহলে ছাড়ো, এবার তাকে মালিককে সিদ্ধান্ত নিতে দাও যে সে কিভাবে তার উন্নতি করবে জমিটার। তোমরা তো এত বছর ধরে চাষই করে গেলে, কোনো উন্নতি তো হলো না ওখানে। তোমরা যদি চাষ করে ভালোই হতে, তাহলে তো তোমরা অনেক ভালো জায়গায় পৌঁছাতে পারতে, তোমরা বেশিরভাগ ক্ষেত্রে তো সেটা তোমরা করোনি, হয়তো দেখা যাচ্ছে চাকরি পেয়ে গেছে ছেলে, তবু ওই জমি ছাড়ে না, আমি এরকমও দেখেছি, বুঝেছেন। আবার অনেকে এরকম আছে যে ভালো জায়গায় পৌঁছে গেছে বলে বর্গাদাররা নিজেরাও ছেড়ে দিয়েছে, এরকম কেসও দেখেছি, যে যে বর্গাদার ছিল সে অনেক বছর, দেখা যায় 40-50 বছর চাষ করার পর সে ছেড়ে দিয়েছে নিজে থেকেই। আমার এটা এরকমও দেখা আছে, আমি নিজেও দেখেছি এরকম। এত ভালো মানুষও হয়, হ্যাঁ সত্যি ভালো মানুষ তো অবশ্যই আছে, না দুনিয়াটা চলবে না। কিন্তু যারা ছাড়ছে না তাদের আমি মনে করি যে গভর্নমেন্ট পলিসি আনা খুব জরুরি, খুব জরুরি, না হলে কিন্তু ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আসবে না এখানে, এত টাকা ইনভেস্ট করে তারা এত রিস্ক নেবে না। এগুলো কিন্তু ভাবতেই হবে আমাদেরকে। এবার নতুন গভর্নমেন্ট এসছে, নতুন পলিসি মেকিং খুব জরুরি, আর ইন্ডাস্ট্রি না থাকলে সেই সোসাইটি ডেভেলপমেন্ট সম্ভব না। আমরা চায়নাকে দেখে বুঝেছি, চায়না আমাদের সাথেই একসাথেই ধরতে গেলে স্বাধীনতা পেয়েছিল, কিন্তু ওরা কোথায় পৌঁছে গেল? কারণ ওদের গভর্নমেন্ট পলিসি ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর এবং ভীষণ স্ট্রিক্ট। চায়নাতে কোনো মানে জমি যদি কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট নিতে চায়, ওরা পাওয়ার সঠিক ব্যবস্থা করিয়ে দেয়, এই কারণেই আজকে ওরা এই জায়গায় পৌঁছেছে, ঠিক আছে। এগুলো দরকার, না হলে কিন্তু ডেভেলপমেন্ট হওয়া খুব মুশকিল। আজকে ভীষণ জটিল একটা টপিক নিয়ে আলোচনা করলাম, আমি জানি না আমি কতটা বোঝাতে পারলাম, কিন্তু এগুলো বলা খুব জরুরি, কারণ অনেকেই আছে যারা বর্গা জমি কিনে সমস্যায় পড়ে যাবেন পরবর্তীকালে, তাই আমার এগুলো জানাতে বাধ্য হলাম। ভালো থাকুন, অনেক আসি।